হ্যালো স্টুডেন্ট, চলে আসলাম আরেকটা নতুন ক্লাসে তোমাদের। দেখো আজকে তোমাদের যে ক্লাস দিব ডাব্লিউবিএইচএ দেবো। এর আগের ক্লাসটা আমরা এবিটি থেকে দিলাম, এবিটি টেস্ট পেপার থেকে। আজকে দিব তোমাদের ডাব্লিউবিএইচএ। তা টেস্ট পেপার 2025 পেজ নাম্বার C40, ঠিক আছে। C40 পাতা কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3, 4 এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো দিব। আজকে যে স্কুলটা নিয়েছি 15 নম্বর স্কুলটা নিয়েছি। 15 নম্বর স্কুলটা আছে কোচবিহার ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল। তাই এই স্কুলটা তোমাদের করাবো। আর এই যে তোমাদের বইটা আছে ডাব্লিউবিএইচএ, এই বইটা তোমরা হাতে নাও আর আমার সঙ্গে অঙ্কগুলো করো। চলো আমরা অঙ্কগুলো দেখে নিচ্ছি। তো আমরা একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, তাহলে একের একটা আমরা করাবো। একের একটা কী বলছে দেখো, বার্ষিক A% হার সুদে কোনো আসলে এ বছরের সুদ B টাকা হলে আসলের পরিমাণ কত হবে। আসলটা বের করতে বলেছে, আমাদের এখানে পি বের করতে হবে। পি আমাদের কত হবে, আমাদের দেওয়া আছে দেখো 8টা, আর দেওয়া আছে আমাদের A%, আর দেওয়া আছে কত, আমাদের দেওয়া আছে এ বছর। আমাদের দেখো সময়টা যেটা আমরা টি বলি, টিটা আমাদের আছে এ বছর। আর এখানে সুদ হচ্ছে আমাদের আয়টা কত দেওয়া আছে, বি দেওয়া আছে। তাহলে আমরা সূত্র কি জানি, আমরা জানি আই সমান PTR/100, ঠিক আছে। আই বলতে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার। মানগুলো বসাও। আর সুদটা আমাদের বি আছে, পি এর মানটা আমাদের বের হবে, টি সময়টা আমাদের দেখো এ, আর সুদের হারটা আমাদের এ। তাহলে আমরা নিচে 100 দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমাদের কার মান বের করবো, আমরা মান বের করবো পি এর মানটা। তাহলে পি এর মানটা যদি তোমরা যদি বের করো, তো পি সমান যখন পাবা, দেখে 100 বিটা গুণ হয়ে যাবে, আর এ স্কোয়ার, যে এ স্কোয়ারটা আমাদের নিচে চলে আসবে। তাহলে দেখো আমাদের 100 B/A² কত নম্বর অপশানে আছে, তাহলে 100 B/A² আমাদের ডি নম্বর অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নম্বর। দেখো দুইয়ের প্রশ্নটা কী বলছে, A² + BX + C = 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত বের করতে বলেছে। তা দেখো একটি বীজ কখন শূন্য হবে, যখন আমাদের সিটা শূন্য হবে। সিটা যদি শূন্য হয় তার আমাদের কীরকম সমীকরণটা হবে, A² + BX, সি তো শূন্য হয়ে গেল, সি আমরা লিখলাম না। তাহলে এখানে দেখো এক্স কমন যাবে, তা আমাদের দাঁড়িয়ে যাবে AX + B = 0। এখান থেকে দেখো আমরা x = 0 আমরা পাবোই, ঠিক আছে। হয় অথবা দিয়ে এক্স আমরা কী পাবো, 0 পাবো। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ কখন শূন্য হবে, যখন সি এর পাটা ধ্রুবক সংখ্যাটা 0 হয়, মানে ধ্রুবক সংখ্যাটা থাকবে না, তখনই কিন্তু আমরা সেই দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য পাবো। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু C = 0, এটাই আমাদের শর্ত। দেখো এই শর্তটা কত নম্বর অপশানে আছে, এটা আমাদের C নম্বর অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে C নম্বর, C = 0 দেওয়া আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 1-3 নম্বর প্রশ্নটা এবার আমরা দেখে নেব। 1-3 প্রশ্নটা বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের AB ও CD যে দুটির দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। কোণ AOB 60 ডিগ্রি এবং CD 6 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা ছবি এঁকে বুঝি প্রশ্নটা। বৃত্ত বলেছে, তাহলে আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো। তাহলে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম ও, আর দুটো জে বলেছে, AB একটা জে, AB আমাদের একটা জে, আর একটা জে আছে CD, এটা আমাদের CD জে। দুটি জে দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে প্রশ্নে AB = CD, কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে, ঠিক আছে। এবার দেখো কোণ AOBর মান বলে দিয়েছে। AOB বলতে এই যে এখানে যোগ করব এ, ঠিক আছে। AOB মানে এই কোণটা আমাদের কত দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবার খেয়াল করো, আমাদের এখানে এটা ABCD সমান, তাহলে আমাদের ABটা কত হবে, ABটা হবে আমাদের 6 সেমি। এবার দেখো এই ত্রিভুজ থেকেই আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য বলতে পারবো, ঠিক আছে। কীভাবে বলতে পারবো, লক্ষ্য করো, আমাদের এই ত্রিভুজের দুটো বাহু সমান, এটা কোণ 60 ডিগ্রি। তা এই দুটো বাহু যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, OB সমান, তা দেখো এই দুটো কোণ সমান হবে। এবার দেখো দুটো কোণ যদি সমান হয়, একজন আছে 60 ডিগ্রি, কিন্তু এরা দেখো এরা দুজন মিলে কত হয়, এরা দুজন মিলে হবে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি দুজন মিলে হলে পরে এক একজন কত করে হবে, এক একজন হবে 60 ডিগ্রি করে হবে, ঠিক এইভাবে আমরা মুখোমুখি বলতে পারছি। তাহলে এখানে দেখো AOB ত্রিভুজটা কিন্তু আমরা কি সমবাহু ত্রিভুজ পেয়ে গেলাম। তা এটা যদি সমবাহু ত্রিভুজ হয়, তো সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু তো সমান, ABর সঙ্গে OA সমান হবে। তাহলে OA কত পেয়ে গেলাম, 6। তারপর দেখো OA তো ব্যাসার্ধ, তো বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা 6 সেমি পেয়ে গেলাম। তা 6 সেমি দেখো কত নম্বর অপশানে আছে, বি নম্বর অপশানে আছে। তাহলে আমরা বি নম্বর অ্যান্সারটা পেয়ে গেলাম 6 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা বলছে cos A + cos B = 2 দেওয়া আছে। তা আমাদের মান বের করতে বলেছে sin A + sin B এর মান কত হবে। তা দেখো আমরা এখান থেকে সরল করছি, 2টাকে আমি লিখছি 1 + 1 লিখতে পারবো। এবার এখানে বলতে পারবো দেখো কম্পেয়ার করলে পরে cos A কে 1 ধরবো আর cos B টাকে 1 ধরবো। তাহলে অতএব আমরা বলবো cos A = 1। তাহলে এখানে দেখো 1 cos কত ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান 1 হয়। তাহলে ওই দিকে cos ভ্যানিশ করলে এর মানটা কত পাবো, 0 ডিগ্রি পেয়ে যাবো। একইভাবে দেখো আমরা cos B টা বের করে নেব, ঠিক আছে। তা দেখো cos B টা আমাদের হবে কত, 1 হবে, cos B 1 এর সঙ্গে সমান। তাহলে এখানে আমরা 1 এর জায়গায় কত লিখবো, 1 এর জায়গায় লিখবো আমরা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান 1 হয়। ওই দিকে cos ভ্যানিশ করলে আমরা
বি এর মানটা পেয়ে যাবো 0 ডিগ্রি। দেখো এর মানটা বি এর মানটা পেয়ে গেলাম, এখানে আমরা পুট করে দেবো। এখানে যদি পুট করি তাহলে আমাদের দেখো সাইন 0 ডিগ্রি, আর এখানে বি এর মানটা পেয়ে গেছি 0, তাহলে এখানেও সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান আমরা 0 জানি, সাইন 0 ডিগ্রির মান 0, তা দেখো আমরা 0 পেয়ে গেলাম। অ্যান্সারটা কত নম্বর অপশানটা মিলেছে? দেখো আমাদের অপশান কিন্তু এ নাম্বারটা মিলেছে, তাহলে অ্যান্সার আমাদের এ নাম্বার। এবার দেখো 1-এর 5-এর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। 5-এর প্রশ্নটা আছে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, অর্থাৎ প্রতিটি ধার দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, মানে ঘনকের ধারের দৈর্ঘ্য 1 সেমি বলে দিয়েছে। এভাবে একটি ঘনক আছে, এই একটি ঘনক থেকে 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট যে কটি ঘনক তৈরি হবে তার সংখ্যা। দেখো এখানে দুটো ঘনক, মানে বড় ঘনক আছে আর ছোটো ঘনক তৈরি করবে। বড় ঘনকটাকে ভেঙে ছোটো ঘনক তৈরি করবে, তো কতগুলি ছোটো ঘনক সংখ্যা হবে বড় ঘনক থেকে। দেখো বড় ঘনক যেটা আছে তার বাহুর দৈর্ঘ্যটা, ধারের দৈর্ঘ্যটা 1 সেমি বলে দিয়েছে। তাহলে 1 সেমি যদি ধারের দৈর্ঘ্য হয় তাহলে আয়তন কত হয় ঘনকের আয়তনের সূত্র আমরা জানি ধারের কিউব মানে x কিউব, এটা হচ্ছে আমাদের আয়তন। এবার যে ছোটো ছোটো ঘনকগুলো তৈরি হবে তার ধারের দৈর্ঘ্য হচ্ছে 1 সেমি, তাহলে ধারের দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তাহলে আয়তন কত হবে 1-এর কিউব, তাহলে 1-এর কিউব কত হয় 1 হয়। এবার দেখো এবার আমরা কতগুলি, দেখো এই যে ঘনকটা তৈরি হলো এই ঘনকটা থেকে কতগুলি ছোট ঘনক পাবো। তো এটা পাওয়ার নিয়মটা হচ্ছে বড় ঘনকের আয়তনটাকে আমরা ছোট ঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেবো। ছোট ঘনকের আয়তন আমরা 1 পেয়েছি, তাহলে এই যে আমরা সংখ্যাটা পাবো এই সংখ্যাটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো x³/1, এটা আমরা কত পেয়ে গেলাম x³, এতটি আমরা কিন্তু ছোট ঘনক পাবো 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট, ঠিক আছে, মানে 1 সেমি ধার দৈর্ঘ্য বিশিষ্ট যে ঘনক তৈরি হবে, কতটি ঘনক তৈরি হবে, এতটি ঘনক তৈরি হবে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ছোটো ঘনকের সংখ্যা বের করতে বলেছিল। তাহলে অ্যান্সারটা দেখো অপশানটা আমাদের বি নাম্বার মিলেছে, এটা তাহলে আমরা বি নাম্বার অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো 6 প্রশ্নটা দেখো কী বলছে। আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5, এই সংখ্যাগুলির পরিসংখ্যাগুলি দেওয়া আছে 1 2 3 4 f, ঠিক আছে। তাহলে আমাদের কি বলেছে এখানে প্রশ্নে, আমাদের যেটা প্রশ্নে বলেছে এখানে যে এদের যৌগিক গড় যদি 6 হয়, তাই না, যৌগিক গড়টা 6 বলে দিয়েছে, তাহলে এফ এর মানটা আমাদের বের করতে বলেছে। এফ এর মানটা কী করে পাবো? দেখো আমরা যৌগিক গড় যখন 6 বলেছে তাহলে যৌগিক গড়ের সূত্র যেটা সামেশন এগুলোকে যদি আমরা xi নিয়ে নেবো ধরে, ঠিক আছে, এগুলো xi আমাদের, তা সামেশন fi xi, ঠিক আছে, সামেশন fi xi মানে এদেরকে আমরা গুণফল করে আমরা পাবো সামেশন xi fi, ঠিক আছে, মানে xi মানে x1, 1টা হচ্ছে প্রথমটা, আর f1 মানে এটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে। তাহলে সামেশন fi xi কী পাবো? তাহলে এদের গুণফলের যোগফলটা আগে গুণ করব প্রত্যেকটার সঙ্গে, তারপরে যোগ করব। তাহলে এখানে দেখো এটা পাবো আমরা 1 যদি গুণ করি তাহলে 1 পাবো, 2 2 গুণ করলে আমরা 4 পাবো, 3 3 গুণ করলে আমরা 9 পাবো, ঠিক আছে, 4 4 গুণ করলে আমরা 16 পাবো, আর 5 আর f গুণ করে আমরা 5 পেয়ে যাবো। তা এভাবে পাবো সামেশন fi xi, ঠিক আছে। তা এখানে দেখো প্রথমে আমরা 5fটা লিখে দিলাম 5f, আর এই সংখ্যাগুলো যোগ করো, এগুলো যোগফলটা তোমরা 30 পেয়ে যাবে। এবার আমরা সামেশন fi বের করবো, সামেশন fi মানে পরিসংখ্যাগুলোর যোগফল বের করবো। তা এদের যোগফলটা কত হবে f প্লাস, আর সংখ্যাগুলো যোগ করে তোমরা 10 পেয়ে যাবে। এবার আমরা যৌগিক গড় যেটা জানি, যৌগিক গড়ের সূত্র হচ্ছে সামেশন fi xi বাই সামেশন fi, ঠিক আছে। তাহলে এর মানটা আমাদের কত বলেছে, এই যৌগিক গড়ের মানটা আমাদের 6 বলে দিয়েছে। তাহলে দেখো এদের মানগুলো তো পেয়ে গেলাম, তা আমরা বসিয়ে দেবো। সামেশন fi xi মানটা আমরা পেলাম 5f প্লাস 3, 5f প্লাস 3, আর সামেশন fi এর মানটা কত পেলাম f প্লাস 10। তাহলে এখান থেকে আমরা সমান সমান করতে পারবো, 6-এর সঙ্গে সমান। এবার এখান থেকে বর্গগুণ করে f এর মানটা আমরা বের করবো। আমি এখানে দেখাই, যে বর্গগুণ করো তোমরা পাবা 6f প্লাস 60, আর এদিকে আমাদের থেকে যাবে 5f প্লাস 30, ঠিক আছে। এটা আমাদের 5f আছে, এটা আমাদের f আছে, এটা। তাহলে এখান থেকে দেখো আমরা এটা f পাবো, আর এটা যদি বিয়োগ করো -30 পাবো। তো f এর মানটা -30। দেখো এখানে কিন্তু অপশানতে মিলছে না -30, ঠিক আছে। তাহলে অপশানগুলো ভুল করেছে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে f সমান -30, এটাই আমাদের অ্যান্সার। দেখো 2-এর 1-এর প্রশ্নটা করাবো। 2-এর প্রশ্নগুলো শূন্যস্থান প্রশ্নগুলো আছে। আচ্ছা, তোমরা বড় প্রশ্ন যেগুলো এবিটি টেস্ট পেপার থেকে তোমরা চাইছো যে পরিমিতির অঙ্কগুলো আমি কিন্তু দেবো, তোমাদের আলাদা ক্লাস করে দিব। আর এটা হচ্ছে আমাদের 14 দাগের ছিল পরিমিতির অঙ্কগুলো, আর 15 দাগের অঙ্ক আমার কমেন্ট এসেছে 15 দাগের অঙ্ক চাইছো, তো আমি 15 দাগের অঙ্করও ক্লাস দেবো আমি তোমাদের, ঠিক আছে। তোমাদের চিন্তা করার কোনো দরকার নাই, তোমরা যেটা চাইছো আমি সব ধরনের ক্লাস আমি তোমাদের দেবো, তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে মন দিয়ে দেখো, ঠিক আছে। চলো আমরা 2-এর 1-এরটা প্রশ্নটা আমরা পড়ে নিচ্ছি কী বলছি। 2-এর 1-এর প্রশ্নটা বলছে 2p টাকার t/2 বছরের বার্ষিক
2r/3% হার সরল সুদে সমৃদ্ধি মূল বলছে সুদ আসল, সমৃদ্ধি মূলটা বলেছে 2p প্লাস ড্যাশ শূন্যস্থান বলেছে। ঠিক আছে, মানে আমাদের এখানে দেখো 2p প্লাস এখানে ফাঁকা বলেছে, এখানে কত হবে? তাহলে এটা তো আমাদের আসল, নিশ্চয়ই এখানে সুদটা আছে আমাদের, তাহলে আমাদের সুদটাই বের করতে হবে। তো সুদ পেতে গেলে আমাদের দেখো এখানে পিটা যেটা আমরা আসল বলি, আসলটা আমাদের যেটা পিটাই আমাদের 2p আছে এখানে। ঠিক আছে, আর সময় যেটা টিটা আমাদের দেখো এখানে t/2 বলেছে, আর যেটা আর সুদের হারটা আমাদের দেখো এখানে 2r/3 আছে। তাহলে আমরা আইটা বের করে নেবো, সুদটা মানে পেলে আমরা এখানে বসিয়ে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে সুদটাই কিন্তু ফাঁকা দেওয়া আছে। তাহলে দেখো সুদ আই সমান কী জানি, PTR/100। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসাই, পি এর জায়গায় আমরা 2p বসাবো, টি এর জায়গায় আমরা t/2 বসাবো, আর এর জায়গায় আমরা 2r/3 বসাবো। নিচে আছে আমাদের 100। এখানে সরল করে নাও, 2 কেটে দাও। তাহলে উপরে দেখো, উপরে এখানে যদি তোমরা দেখো উপরে 2 বেঁচে থাকবে। তাহলে আমরা এখানে এই 2 আর এই 100 কাটাকাটি করতে পারবো, এটা 50 হয়ে যাবে। তাহলে উপরে PTR আর নিচে 3 × 50 হবে। তাহলে PTR আর এখানে কত হবে 150। তাহলে এটা আমরা দেখো, আমরা কিন্তু সুদটা কিন্তু আমরা 150 পেয়ে গেলাম। তাহলে আমাদের কিন্তু অ্যান্সার এটাই হবে এখানে, সুদটা হচ্ছে আমাদের কত আমরা একটু ভালো করে লিখি, এই জায়গাটা মুছে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারবো PTR/150, শূন্যস্থান পূরণ আমাদের অ্যান্সারটা এটা বসবে। তাহলে এই ছিল আমাদের অ্যান্সারটা। এবার দেখো আমরা 2 নম্বর প্রশ্নটা √80 = x × √y আছে, এভাবে মানটা দেওয়া আছে। তার x + y এর মানটা কত হবে? তো এখান থেকে আমাদের x এর মান y এর মান বুদ্ধি করে বের করবো। ঠিক আছে, খুব ভালো অঙ্ক এটা। দেখো কী করে আমরা x এর মানটা y এর মানটা আমরা বের করছি। তোমরা এটা কী করো, 80টাকে √ওভার যে 80টা আছে 80টাকে ভেঙে নাও, 80টাকে যে লসাগু ভাঙো তোমরা পাবা 2 × কত পাবা 4। ঠিক আছে, তাহলে এখানে তোমরা পাবা 2 8 আবার 2, এখানে 16, আর এখানে আমরা 5 করে দিলাম। 16 × 5 80 হয়, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 16 × 5 80, এভাবে আমরা করে নিলাম। আর এদিকে আমাদের x √y ছিল। তাহলে এখানে দেখো আমাদের বের হচ্ছে কি, আমরা এখানে 2 × 2 দুটো দিয়ে বের করতে পারবো, আর √5টা থেকে গেল। তাহলে x √y এখানে আমরা গুণ করলে 4 হবে, এটা হচ্ছে আমাদের √5 x √y। এবার দেখো করণীর তুলনা যদি করি আমরা, ঠিক আছে, তাহলে এখানে দেখো x এর জায়গায় 4 আছে আর y জায়গায় কিন্তু 5 আছে। তাহলে এখানে আমরা তুলনা করে আমরা বলবো তুলনা করে পাই। অতএব x সমান বলতে পারবো 4, x এর জায়গায় দেখো 4 আছে, আর y সমান কত বলতে পারবো, y এর জায়গায় 5 বসে আছে। তাহলে y এর মানটা আমরা 5 বলতে পারবো। দেখো x এর মানটা 4 পেয়ে গেলাম, y এর মানটা 5 পেয়ে গেলাম। এবার আমরা এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে আমরা দেখো x এর মান কত, x এর মান আমরা পেয়ে গেলাম 4, আর y এর মান পেয়ে গেলাম আমরা 5। তাই এটা যোগফলটা কত হবে, 4 5 যোগ করে 9। তো এটা আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক। ঠিক আছে, ভালো করে দেখো। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের কী বলছে, 3 প্রশ্নটা বলছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার কেন্দ্র O এবং AB ব্যাস। যদি কোণ BAC 30 ডিগ্রি হয় তাহলে কোণ ADC কত হবে? ADC কোণের মানটা বের করতে বলেছে। চলো আমরা ছবি এঁকে বুঝাই। তাহলে আমরা বৃত্তটা তৈরি করব। আমাদের একটা বৃত্তের কথা বলেছে। দেখো AB আমাদের ব্যাস বলেছে, তাহলে আমরা ABকে আমরা ব্যাস নিয়ে নিলাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু, AB আমাদের ব্যাস। এবার বৃত্তস্থ চতুর্ভুজটা আমরা তৈরি করব। তাহলে AB, এটা C নাম দিয়ে দিলাম, এটা D নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো আমাদের কার মান দেওয়া আছে, BAC। তাহলে আমাদের AC যোগ করতে হচ্ছে। ঠিক আছে, প্রশ্ন পরে আমরা ছবি কিন্তু তৈরি করতে পারবো। যেহেতু BACর মানটা দেওয়া আছে, তো BAC তার জন্য আমাদের AC যুক্ত করতে হলো। তাহলে এই কোণটা আমাদের দেওয়া আছে কত, 30 ডিগ্রি দেওয়া আছে। আর কার মান বের করতে বলেছে, ADC। মানে এই যে কোণটা দেখতে পাচ্ছ ADC, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। দেখো এই কোণের মানটা আমরা কী করে বের করব, আমরা প্রথমে এই কোণটা কিন্তু আমরা পেয়ে যাব ACB, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ হয়। এটা আমাদের 90 ডিগ্রি হবে, কারণ ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। তাহলে ACB কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এটা আর এটা পেয়ে গেলে ACB যে ত্রিভুজটা আছে, ত্রিভুজে দুটো কোণ পেয়ে গেছি, তার 3 নম্বর কোণটা পেয়ে যাবো। তার 3 নম্বর কোণটা পাবো কী করে, এদের যোগফলটা থেকে 180 থেকে বাদ দেবো। এটা এদের যোগফল কত, 120 ডিগ্রি। তাহলে দেখো 180 থেকে 120 ডিগ্রি যদি বিয়োগ করো তা কত পাবো, এটা 60 ডিগ্রি পেয়ে যাবো। দেখো আমরা এই কোণটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কোণটা আমরা পেয়ে যাবো, এটা পেয়ে গেলে কী করে, দেখো এরা তো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এদের যোগফলটা হয় 180 ডিগ্রি, একজন জানা আছে। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটা পেয়ে যাবো। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দাও, তোমরা পেয়ে যাবে 120 ডিগ্রি।
তা আমাদের যেটা চেয়েছিল অ্যান্সারটা, কার মান চেয়েছিল, কোড এডিসি কত, দেখো পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা বলছে এ ও বি পরস্পর পূরক কোণ হলে cos এ এর মান কত, cos এর মান বের করতে বলেছে। তাহলে এ ও বি যদি পূরক কোণ বলে তাহলে এ প্লাস বি এর যোগফল কত হবে, 90 ডিগ্রি হয়, তাই না? তাহলে আমরা এখান থেকে কার মানটা বের করে নেবো, এর মানটা বের করে নাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস বি হবে। কার মানটা বের করতে বলেছে, cos এর মানটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব, cos এর জায়গায় লিখবো আমরা 90 ডিগ্রি মাইনাস বি, দেখো আমরা মানটা বের করে রেখেছি। তাহলে এখানে দেখো এটা পূরক কোণের সূত্র, এটা তোমরা সাইন বি পেয়ে যাবা। দেখো আমাদের এটাই অ্যান্সার, cos এর মানটা বলেছিল শূন্যস্থান, তাহলে এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2-5 কী বলছে, বলছে দেখো কোনো গোলকের গুরুবৃত্তগুলির কেন্দ্র এবং গোলকের কেন্দ্র ড্যাশ বলেছে। তাহলে দেখো এখানে তোমাদের জানতে হবে যে কোনো গোলকের গুরুবৃত্তগুলির কেন্দ্র এবং গোলকের কেন্দ্র একই হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এখানে একই। তাহলে এটা অ্যান্সারটা কী হবে, একই, ঠিক আছে? কোনো গোলকের গুরুবৃত্তগুলির কেন্দ্র যেটা হবে আর গোলকের কেন্দ্র সেটাই হয়, একই হবে অ্যান্সারটা। দেখো এটা কি করে একই হয় তোমাদের আমি একটু বুঝাই এটা ভালো করে। দেখো এখানে গোলকের গুরুবৃত্ত বলতে কী বোঝায়, গোলকের গুরুবৃত্তের সংজ্ঞাটা আমি লিখেছি। তো এখানে দেখো কী বলছি, গোলকের গুরুবৃত্ত বলতে একটি গোলকের উপর এমন একটি বৃত্তকে বোঝায় যার ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধের সমান হয়। মানে এমন একটা ধরো গোলক নেওয়া হলো, গোলকের ব্যাসার্ধ যা আর গুরুবৃত্তগুলির ব্যাসার্ধ কী হয়, সমান হয়, ঠিক আছে? গোলক বলতে কী হয়, পৃথিবী নিতে পারো, ফুটবল নিতে পারো একটা উদাহরণ হিসাবে, ঠিক আছে? সেই যে গোলকের উপর যে গুরুবৃত্তগুলো তৈরি হবে, তাই না? তো সেই গুরুবৃত্তের ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ, গুরুবৃত্তের কেন্দ্র এবং গোলকের কেন্দ্র একই হয়, সমান হয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের এর কাজটা কি, গোলকের, ঠিক আছে, গোলকের যে গুরুবৃত্ত এর কাজগুলো আমি তোমাদের একটু বলি। এর কাজটা হচ্ছে এই গুরুবৃত্তের সাহায্যে পৃথিবী বা অন্য কোনো গোলকের উপর ভ্রমণ স্থানান্তর এবং দূরত্ব মাপার কাজ সম্পূর্ণ করা হয় এর সাহায্যে, ঠিক আছে? এটা তোমাদের একটু আমি ধারণা দিয়ে দিলাম, তোমরা এখান থেকে বুঝে নিতে পারবা। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে x1, x2 থেকে আমাদের কত আছে, x10, তাহলে 1 থেকে 10 অবধি আমাদের রাশি আছে। তাহলে এই রাশিগুলির গড় বলে দিয়েছে কত, এই রাশিগুলির গড় আমাদের 10 বলে দিয়েছে। তাহলে আমাদের গড় কার জানতে চেয়েছে, গড় এদের জানতে চেয়েছে, মানে x1 + 1, x2 + 1 আমাদের কত অবধি আছে, x10 + 1 মানে 10টা আছে এখানে আমাদের সংখ্যা। তাহলে এই রাশিগুলির গড় কত হবে, তাহলে এর গড়টা যখন বলে দিয়েছে, দেখো এর গড়টা আমরা বের করবো। গড় কী করে পাই, এদের সবাইকে আমরা যোগ করব, আমাদের 10টা রাশি আছে আর নিচে আমরা 10 দিয়ে আবার ভাগ করবো, যদি 1 থেকে 10 তাহলে 10টা এখানে রাশি আছে, তা নিচে 10 হবে। মোট রাশি যোগফলটা বাই যতগুলো রাশি আছে 10, এটাকে গড় বলা হয়। এই মানটা আমাদের কথা বলে দিয়েছে, 10 বলে দিয়েছে, ঠিক আছে? এবার আমাদের এদের গড় চেয়েছে, তাহলে এদের গড় বের করবো কীভাবে, এদের গড় পাওয়ার জন্য আমরা এই রাশিগুলোকে সব যোগ করব। এরকম কতগুলো আছে রাশি আমাদের আছে, এরকমও 10টা রাশি আছে, তাহলে নিচে কত হবে, নিচে আমাদের 10 হবে। এবার এখানে দেখো আমরা কি করছি, এখানে আমরা x1 x2 প্লাস x10 মানে x1 x2 x10গুলো নিয়ে নিলাম। আচ্ছা এর নিচে আমরা 10টা দিয়ে দিলাম, 10টা ভাগ করে দেবো। আর 1 দেখো এখানে প্লাস 1 আমাদের কটা আছে, 1 এখানে একটা, এখানে একটা, এরকম করতে করতে কটা 1 আছে, দেখো এখানে 1 থেকে 10টা আছে, ঠিক আছে রাশি। তাহলে 1ও আমাদের এখানে 10টা আছে, 1, তাহলে 1 আমাদের আছে কটা, 10টা। আর এই যে 10টা আমরা এখানেও দিলাম, এই 10টাকে আমরা এখানেও দিয়ে দিলাম, 10টা পৃথক করে নিতে পারবো, ঠিক আছে? এবার দেখো এর মানটা তো আমরা 10 পেয়ে গেছি, তাহলে এর জায়গায় আমরা কত লিখে দেবো, 10 লিখে দেবো প্লাস। এবার দেখো এখানে 10 কেটে দিলাম, থেকে গেলো আমাদের 1, তা 10 আর 1 যোগ করো 11। তাহলে এই যে রাশিগুলির গড় চেয়েছিল এর গড়টা আমরা 11 পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার আমাদের 11। এবার দেখো 3-এর প্রশ্নগুলো, 3-এর একটা নিয়েছি, 3-এর প্রশ্নগুলো এখানে সত্য মিথ্যা টাইপের প্রশ্ন আছে। তা দেখো সত্য মিথ্যা প্রশ্নগুলো কী বলছে, 3-এর 1-এরটা এখানে বলছে কোনো দ্রব্যের বর্তমান মূল্য P টাকা, বার্ষিক অপচয়ের হার R%, 2 বছর আগে বস্তুটির মূল্য ছিল এত। দেখো 2 বছর আগে বস্তুটির মূল্য আমাদের এটা বলেছে, এটা কি হবে, P × 1 - R/100 আর হোল টু দি পাওয়ার আছে 2, তো এটা বলে যেটা হবে। তা আমাদের দেখো এটা যদি আমাদের সরল করে দেখবো অ্যান্সারে যদি এটা আসে তাহলে সত্য, এটা যদি না আসে তো মিথ্যা। তো আমাদের দেখো আমরা এখানে 2 বছর আগে বস্তুটির মূল্য কত ছিল সেটা আমরা ধরে নিই x, তা আমরা লিখব ধরি 2 বছর আগে বস্তুটির মূল্য ছিল
ছিল কত ছিল এক্স টাকা ধরে নিলাম, এক্স টাকা। ওকে, এটা আমরা 2 বছর আগে ধরে নিলাম মূল্যটা। এখন আমরা লিখব অতএব 2 বছর পর বস্তুটির মূল্য হবে, বছর পর বস্তুটির মূল্য হবে। দেখো এই নিয়মটা কি বের করার, 2 বছর পর কত হবে, আগে ছিল আমাদের এক্স, এটা আসল, তাহলে এটা হচ্ছে আমাদের আসল, আর 1 মাইনাস যেহেতু আমাদের হ্রাস পাচ্ছে জিনিসটা, তাই না, তো 1 মাইনাস আর বাই 100, কত বছর, 2 বছর। ঠিক আছে, এটা ছিল আমাদের কি বর্তমান যেটা। ঠিক আছে, তা 2 বছর পর, এটা না পর হবে এখানে, সরি এই জায়গায় আমাদের কী হবে, পর হবে। ঠিক আছে, তো 2 বছর পর বস্তুটির মূল্য হবে এটা হবে। 2 বছর আগে বস্তুর মূল্য যদি এক্স টাকা হয়, তো 2 বছর কত হবে, এক্সটা 2 বছর পরে হবে আমাদের এটা। দেখো আমাদের এখানে এটা বলেছে, তাহলে আমরা এখানে এক্সের মানটা বের করে দেখব, এক্সের মানটা যেটা হবে সেটাই অ্যান্সার। এটা বর্তমান মূল্য এখানে বলে দিয়েছে আবার পি টাকা। তাহলে এখানে তোমরা দেখো, তাহলে এই যে বর্তমান যেটা পেলাম আমরা, এটা 2 বছর পর মানে আগে থেকে 2 বছর পর, এটা বর্তমান পেয়ে গেলাম। এটা তো বর্তমানটা আছে এক্স ইন্টু 1 মাইনাস আর বাই 100 আর হোল টু দি পাওয়ার স্কোয়ার, মানে হোল স্কোয়ার আছে। তাহলে এই বর্তমান মূল্য আমার প্রশ্নে বলেছে পি। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করবো, এক্সটাই ছিল আমাদের 2 বছর আগের মূল্য বস্তুটির, সেটা আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে দেখো এক্সের মানটা আমরা পাবো, এখানে পি এর নিচে এটা নেমে যাবে 1 মাইনাস আর বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, এটাকে তোমরা সরল করতে পারো এভাবে, যে এটা পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, আর এই যে আমরা এটাকে উপরে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস পাওয়ার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার। 2 বছর আগে বস্তুর মূল্য কত ছিল, এই টাকা ছিল আমাদের। ঠিক আছে, এটা আমাদের, কিন্তু আমাদের দেখো এখানে বলেছে এটা, ঠিক আছে, আমাদের কথা বলেছিল এটা, তাহলে এটা তো হবে না। তাহলে যে কথা বলেছিল এখানে কিন্তু অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যান্সারটা মিথ্যা, এটা কিন্তু আসেনি। ঠিক আছে, এটা যদি বলতো তাহলে সত্য হতো, যেহেতু আমাদের এটা বলেনি, এটা আমাদের আলাদা বলেছে, দেখো মাইনাস দেয়নি এখানে, তার জন্য আমাদের এটা মিথ্যা হবে অ্যান্সারটা। তা 3-এর একটা অ্যান্সার কী পেলাম, মিথ্যা পেয়ে গেলাম। দেখো এবার 2 নম্বর প্রশ্নটা, এক্স কিউব ভেরিয়েস, এটা ঘনমূল ওয়াই আছে এটা। ঠিক আছে, তাহলে এক্স কিউব ভেরিয়েস ঘনমূল ওয়াই, এটা আমাদের বলেছে, আর আমাদের দেখাতে বলেছে আমাদের যেটা ওয়াই ভেরিয়েস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটা থেকে এটা হবে, এটা যদি এটা থেকে এটা হয় তাহলে আমাদের সত্য অ্যান্সার, আর না হলে মিথ্যা। তা আমরা এখান থেকে সলভ করে দেখবো আমাদের কত হয়, ওয়াই আর এক্সের ভেদ সম্পর্কটা কত আসছে। তাহলে আমরা দেখো এখান থেকে প্রথমে ভেদ উঠাবো, তাহলে এক্স কিউব আমরা এখানে অতএব দিয়ে দিচ্ছি, অতএব এক্স কিউব সমান সমান কে ইন্টু ঘনমূল ওয়াই, এটাকে ঘনমূল বলা হয়। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, আমরা এখানে উভয় পক্ষে ঘন চাপাবো, যেহেতু আমাদের দেখো এখানে ঘনমূল আছে, তাহলে ঘন চাপালে কী হবে, ঘনমূলটা উঠে যাবে। তাহলে এখানে আছে, এখানেও ঘন চাপালাম, আর এর উপরে যেটা আছে এখানে, এদের উপরে আমরা ঘন চাপিয়ে দেবো। তাহলে এখানে তোমরা এটা দেখো 3 3 9, এটা পাওয়ার গুণ হবে, আর এখানে তোমরা কে কিউব পেয়ে যাবা। এটা দেখো ঘনের জন্য কিন্তু ঘনমূলটা উঠে যাবে, তাহলে এখানে শুধু ওয়াই পাবা। তাহলে এখানে আমরা ওয়াইয়ের মানটা বের করবো, ওয়াই সমান সমান হয়ে যাবে 1 বাই কে কিউব এক্স টু দি পাওয়ার 9। তাহলে ওয়াই সমান সমান দেখো 1 বাই কে কিউবটাকে আমরা এন ধরে নিলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, এখানে তোমরা পাশে বলে দেবা এন সমান সমান 1 বাই কে কিউব, এটা হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক। আর এখানে তোমরা লিখবা এই জায়গায় যে এখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু লিখতে হবে তোমাদের। ঠিক আছে, এখানে তোমরা বলবা কে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে এন সমান সমান 1 বাই কে কিউব, এটাকে বলবা অশূন্য ধ্রুবক, এখানে ভেদ বলবা না, এটাকে অশূন্য ধ্রুবক বলবা। তাহলে এবার দেখো আমরা এভাবে যদি আমরা পেয়ে যাই, তাহলে এখানে আমরা বলতে পারবো ওয়াই ভেরিয়েস এক্স টু দি পাওয়ার 9। ঠিক আছে, যেহেতু ইকুয়াল আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেরিয়েস আনতে পারবো, ভেদ চিহ্ন নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের দেখো এটা থেকে কিন্তু এটা আসছে, আমাদের কি মিলেছে কি না, কিন্তু মিলেনি। তা যেটা বলেছে আমাদের এখানে কিন্তু অ্যান্সারটা মিথ্যা বলেছে, এটা আমাদের মিথ্যা হবে। এবার দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলছে, দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান। আচ্ছা, এটা কিন্তু এখানে মিথ্যা হবে, অ্যান্সারটা সত্য হবে না, কারণ এখানে দেখো সঠিকটা কী হবে, সঠিকটা হবে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সমান হবে। যদি বর্গের কথাটা বলতো তাহলে সত্য হতো, বর্গের কথাটা বলেনি, মিথ্যা। দেখো আমি একটু ছবি এঁকে বোঝাই জিনিসটা, আমি দুটো ত্রিভুজ নিচ্ছি আমরা, এ বি সি, আর একটা ত্রিভুজ নিচ্ছি আমরা, এটা নিব আমরা ডি ই এফ। ঠিক আছে, এরকম আমরা দুটো ত্রিভুজ নিলাম। তো দেখো যেটা আমাদের নিয়ম আছে, শর্ত আছে, সেটা হচ্ছে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা, ত্রিভুজ
এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ DEF, মানে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, দুটো ত্রিভুজ সদৃশ্য হলে এদের যে ক্ষেত্রফলের অনুপাত আমরা নিব ত্রিভুজ DEF, ঠিক আছে, এটা ত্রিভুজ নিলাম ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, এদের ক্ষেত্রফলের অনুপাতটা হবে এই সদৃশ্য ত্রিভুজ দুটির অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তো অনুরূপ বাহু যদি আমরা নিই, ধরো যদি আমরা একটাই দেখাই AB, এই যে AB স্কোয়ার, এর সঙ্গে অনুরূপ আছে DE, তাহলে DE, ঠিক আছে, এভাবে হবে আমাদের, তাই না? আরও অনুরূপ বাহু নিতে পারবো আমরা, ঠিক আছে, এখানে BCর বর্গ বাই EFের বর্গ, এটা দেখাতে পারবো। তারপরে আমরা ACর বর্গ, হ্যাঁ, বাই DFের বর্গ, এগুলো সমান সমান দেখাতে পারবো। আমরা একটাই নিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হয় আমাদের, কিন্তু দুটো ত্রিভুজ সদৃশ্য হলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা আর সেই দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতটার সঙ্গে সমান হবে। এখানে বর্গ কথাটা বলেনি, তার জন্য আমাদের অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা আমাদের এখানে মিথ্যা হয়ে যাবে। মিথ্যাটা একটু ভালো করে লিখি, মিথ্যা। দেখো 4 প্রশ্নটা আমাদের, দেখো থিতার মানটা দেওয়া আছে 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে, তাই না? থিতার মানটা তোমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি ধরতে পারো। আর আমাদের বলেছে সাইন থিতা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিতা, ঠিক আছে, মানে সাইন থিতাটা বড় হবে সাইন স্কোয়ার থিতার চেয়ে। এটা কি আমাদের কি সত্য না মিথ্যা, তাই না? সত্য মিথ্যা দেখাতে বলেছে। তাহলে আমরা কি করব? থিতার মানটা আমরা ধরে নিচ্ছি এখানে, যেহেতু থিতার মানটা এর মধ্যে আছে, তাহলে আমরা ধরি থিতা সমান সমান 30 ডিগ্রি নিয়ে নিলাম। তাই এখানে আমরা বসাই, তাহলে এখানে আমরা দেখো সাইন 30 ডিগ্রি নিলাম, আর এখানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখি আমাদের মানগুলো বসিয়ে কী দাঁড়াচ্ছে। সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে এখানে দেখো এটা সাইন 30 ডিগ্রির মান এখানেও হাফ, তার হোল স্কোয়ার, তাহলে এটা হাফ, আর এটা হবে 1/4। তাহলে এখানে দেখো আমাদের 1/2টা 1/4-এর চেয়ে বড় হয়, এটা বড় এটা ছোট, তাই না? এখানে লব সমান, তা হরে যে ছোট সেই বড়, আর হরে যে বড় সেই ছোট হয়ে যায়। তাহলে দেখো এটা কিন্তু আমাদের সত্য দাঁড়াচ্ছে, তাহলে এটি কিন্তু সম্ভব, এটি সম্ভব, ঠিক আছে। তাহলে এই যে এখানে বলেছে কথাটা, এখানে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা আমাদের সত্য হবে এটা, তাহলে অ্যান্সার আমরা সত্য পেয়ে গেলাম। এবার দেখো 3-এর 5-এর প্রশ্নটা বলছে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে তার ব্যাসার্ধ 3 সেমি হবে। আচ্ছা, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা জানবো। দেখো অর্ধগোলক বলতে আমরা কী জানি? অর্ধগোলক হচ্ছে, দেখো তোমরা বাটি দেখেছো, তোমরা বাটিতে খাবার খাচ্ছ, পায়েস খাচ্ছ, আরও কিছু খাচ্ছ, তাই এটা হচ্ছে অর্ধগোলক। দেখো অর্ধগোলকের এই তলটা বক্রতল, আর এটা হচ্ছে আমাদের সমতলটা বৃত্ত আকারে আছে। তাহলে এখানে দেখো এই যে বক্রতলের ক্ষেত্রফল আমরা কী জানি? এটা জানি আমরা, দেখো সম্পূর্ণ যে গোলক, পুরো গোলকের যে বক্রতল সমগ্র তলটা, সেটা হচ্ছে আমাদের 4πr²। তাহলে অর্ধেকটা কত হবে? এর অর্ধেক, মানে এটা পেয়ে যাবো 2πr²। তার বক্রতলটা হচ্ছে 2πr², আর এই যে আমাদের বৃত্ত আকারের বৃত্তটা আছে সমতলটা, তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা জানি πr²। এটা কখন হবে? যখন আমাদের ব্যাসার্ধটা আর হয়, তাই না? অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে পরে বক্রতলের ক্ষেত্রফল 2πr², আর এই উপরে যে সমতলটা, তাই না, অর্ধগোলকের একটা সমতল পাওয়া যায়, সেই সমতলটা আমাদের বৃত্তের ক্ষেত্রফল সূত্র πr²। তো এদের যোগফলটাই হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের 2πr² প্লাস πr², এরা দুজন মিলে হবে আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তা সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি 3πr²। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটাকে কী বলতে পারবো? 3πr², ঠিক আছে। তাহলে এখানে দেখো, তা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। তাহলে এই অর্ধগোলকের ক্ষেত্রফলটা আবার বলে দিয়েছে প্রশ্নে, কত? 36 পাই। তাহলে এখানে আমরা পাই কেটে দিলাম, তাহলে এখানে 3 দিয়ে কাটাকাটি করবো, 3 একে 3, 3 দিয়ে 6, 12। তাহলে r² যদি 12 হয়, তাহলে এখানে r এর মানটা কত হবে? r এর মানটা হবে √12, ঠিক আছে। এখানে 12 যদি ভাঙাও, তাহলে 2 × 2 × 3 পেয়ে যাবে, একটা 2 বেড়ে যাবে, √3 থেকে যাবে। তাহলে আমাদের আর যেটা ব্যাসার্ধ, ঠিক আছে, এটা আমরা ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ পেলাম 2√3। এখানে ব্যাসার্ধ কত বলেছে? 3 সেমি বলেছে, তাহলে 3 সেমিতে আমাদের হবে না, ঠিক আছে। তাহলে আমাদের যেটা অ্যান্সারটা কিন্তু এখানে সত্য পেলাম না, অ্যান্সারটা পেয়ে গেলাম আমরা মিথ্যা। 3 সেমি যদি বের হতো ব্যাসার্ধ, তাহলে আমাদের সত্য হতো। 3 সেমি বেরোয়নি, আমাদের 2√3 ব্যাসার্ধ বেরিয়েছে, তার জন্য আমাদের এখানে অ্যান্সারটা মিথ্যা হয়ে যাবে। এবার দেখো 3-এর 6 নম্বর প্রশ্নটা কি বলছে? n যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা হবে n/2 তম ও n/2 - 1 তম পর্যবেক্ষণের গড়। এদের কি পর্যবেক্ষণের গড় হয়? আচ্ছা, এখানে দেখো আমরা এটা সত্য না মিথ্যা কী করে যাচাই করব? আমরা প্রথমে এটাকে তোমাদের ভেঙে দেখাই। এখানে n যদি যুগ্ম সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি বলি x1 x2, চলতে আমরা কত দূর যাব? আমরা x
কত নিয়ে নেবো আমরা, ধরো আমরা 82 নিয়ে নিলাম, ঠিক আছে, কতটি আমরা 82টা নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো এনটা আমাদের কি আছে, যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। আর এন যদি যুগ্ম সংখ্যা হয় তখন মধ্যমা কীরকম বের হয়, যে মধ্যমা পাওয়ার যে আমাদের সূত্রটা সেটা হয় 1/2 ইন্টু, এখানে সূত্রটা হবে n/2 তম মান, এততম মানটা, ঠিক আছে, আর প্লাস তারপরটা হয় n/2 + 1 হয়, এখানে মাইনাস বলে দিয়েছে, ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু মিথ্যা হবে, এখানে +1 হবে, তাহলে এততম মান, এততম মান, ঠিক আছে, n/2 তম মানটা, আর n+2 + 1 এততম মানটা হয় আমাদের মধ্যমা, ঠিক আছে, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো আমাদের যেটা বলেছিল এখানে মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে এটা আমাদের কী বলেছে, অ্যান্সারটা কিন্তু আমাদের মিথ্যা হবে, তাহলে এখানে আমরা অ্যান্সারটা বলে দেব মিথ্যা বলে দেব, অ্যান্সার আমাদের মিথ্যা। এবার দেখো 4-এর 1-এর প্রশ্ন, 4-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে, তো আমরা 2 মার্কের প্রশ্নগুলো সলভ করে দেখাবো। তাহলে দেখো তোমাদের সব অঙ্কগুলো বুঝতে পারছো, আমি তোমাদের প্রদীপ স্যার তোমাদের মাধ্যমিকের অঙ্কের সমাধান করে দেখাচ্ছি বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক থেকে, আমি এবিডি টেস্ট পেপার থেকে দিচ্ছি, WBHE টেস্ট পেপার থেকে দিচ্ছি, আবার তোমাদের পরশু থেকে টেস্ট পেপার সম্ভবত বেরিয়ে গেছে, সেখান থেকে তোমাদের ক্লাস দিব, তাড়াতাড়ি ওই ক্লাসটা শীঘ্রই আসছে তোমাদের কাছে। তাহলে আর তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের এবার কিন্তু অঙ্কে মাধ্যমিকের রেজাল্ট হতে চলেছে, কারণ তোমাদের প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে, আর তোমাদের অঙ্কেতে কোনো ভয় নাই। যারা যারা অঙ্কে এতদিন ধরে ভয় করছিল, অঙ্ক বুঝতে পারছে না, এবার থেকে তোমরা কিন্তু সব অঙ্ক বুঝতে পারবা। তোমরা শুধু মন দিয়ে আমার ক্লাসগুলো শুরু থেকে দেখো। আমার এখানে দেখো চ্যানেলে রায়ো মার্টিন, ঠিক আছে, রায়ো মার্টিন যে মডেল কোয়েশ্চেন পেপারগুলো আছে সেখান থেকেও কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়েছি, প্লাস এবিডি টেস্ট পেপার থেকে প্রথম থেকে চলছে, অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে, তোমরা প্রথম থেকে ক্লাসগুলো মন দিয়ে দেখো। আর WBHE তার সঙ্গে আমরা দিচ্ছি, আর পরশু থেকে আবার টেস্ট পেপার আসবে, ঠিক আছে, এই টেস্ট পেপারগুলো তোমরা যদি মন দিয়ে ভালো করে করো আমার ক্লাসগুলো, দেখবা তোমরা অঙ্কে 100তে 100 নাম্বার তুলবা। তো মন দিয়ে তোমরা ক্লাসগুলো দেখো আমরা 4-এর প্রশ্নগুলো করাবো। তো 4-এর 1-এর প্রশ্নটা কী বলছে, 4-এর 1-এর প্রশ্নটা আমি তোমাদের পড়ে শোনাবো। যদি 1 বছরের মূলধন ইজডু সমৃদ্ধি মূল সমান 20:21 হয় তাহলে সুদের হার বের করতে বলেছে। আমাদের এখানে দেখো মূলধন ইজডু সমৃদ্ধি মূলটা বলে দিয়েছে, তাহলে আমরা এখান থেকে মূলধনটা, সমৃদ্ধি মূল বলতে সুদ আসল যেটাকে বলা হয়, তাহলে অতএব মূলধন আমরা ধরে নিব, মূলধনটাকে আমরা 20x অনুপাত থেকে 20x ধরে নিলাম, আর সমৃদ্ধি মূল যেটাকে আমরা সুদ আসল বলতে পারি, সুদ আসল সুদ আসল বা সমৃদ্ধি মূল, তাই না, সমৃদ্ধি মূলটাকে সুদ আসল বলা হয়। তাহলে এটা আমরা কি ধরবো, 21x, এটা আমরা অনুপাত থেকে ধরে নিতে পারলাম। তাহলে দেখো আমরা কিন্তু এবার সুদটা পেয়ে যাবো, মানে আয়টা পেয়ে যাবো, আয় বলতে সুদ কী করে পাওয়া যায়, সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, তোমরা সুদ পেয়ে যাবে কত, x পাওয়ার 21x থেকে 20x চলে গেলে x। এবার তোমাদের সূত্র কি জানা আছে, আয় সমান PTR/100, এখানে মানগুলো বসিয়ে দাও। আয় হচ্ছে আমাদের x, পিটা দেখো আসল যেটাকে মূলধন বলা হয় 20x, আর টি হচ্ছে দেখো সময়। এখানে যদি বার্ষিক আমরা ধরে নিই, বছর 1 বছর, সময় যদি না দেওয়া থাকে, সুদের হার বের করতে বলেছে, সময় দেওয়া নাই, তারা বার্ষিক অনুযায়ী 1 বছর ধরে নেব, বার্ষিক 1 বছরের ক্ষেত্রে, আর সুদের হারটা আমরা আর থাক, আরের মানটা আমরা বের করব। এবার দেখো এখানে x কেটে দাও, এখানে 1 আছে, এখানে একটা 0 কেটে দিলাম, এখানে 2 5 10 কাটলাম। তো তোমরা এখান থেকে আরের মানটা কত দেখতে পাচ্ছ, তাহলে 5 একে 5, আরের মানটা হচ্ছে 5%। তাহলে আমাদের সুদের হারটা কত পেয়ে গেলাম, 5%, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 2 নম্বর প্রশ্নটা আমরা করাবো। 4-এর 2 প্রশ্ন বলছি, একটি যৌথ ব্যবসায় A, B এবং C আছে, এদের দেখো 1000 টাকা, 1000 টাকার বদলে আমরা 1400 টাকা নিব, ঠিক আছে, কারণ 1400 টাকা নিয়ে আমাদের অ্যান্সারটা মিলবে। 1000 টাকা দিয়ে যদি তোমরা করো তাহলে দেখবা তোমার অ্যান্সারটা ভগ্নাংশ চলে আসবে। তোমাদের কিন্তু পরীক্ষা দেখবা, পরীক্ষার খাতা কিন্তু ঠিক করে দিবে, এখানে 1000 টাকার জায়গায় 1400 টাকাই লিখবে। তো তোমরা যে 1000 টাকা দিয়েও করো তো অ্যান্সারটা ভগ্নাংশ দিয়ে আসবে, অ্যান্সারটা এখানে মিলবে না। তো আমরা কিন্তু এখানে 1400 টাকা দিয়ে কাজ করব। তাহলে ওদের মোট লাভ হয়েছিল কত, 1400 টাকা। যদি A এবং B এর মূলধনের অনুপাত 2:3 হয় এবং B/C এর মূলধনের অনুপাত 4:5 হয়, তাহলে এখানে বলেছে C এর লভ্যাংশ কত, C এর লাভটা বের করতে বলেছে। তাহলে মোট লাভটা যেটা আমরা বললাম, এখানে আমরা মোট লাভ দেওয়া আছে, মোট লাভ এখানে 1000 আছে, আমরা 1000 না, আমরা 1400 নিয়ে আমরা করব অঙ্কটা, ঠিক আছে। 1000 নিয়ে করলে কিন্তু অ্যান্সারটা আসবে না, ভগ্নাংশে চলে আসবে। তো তোমাদের দেখবা মাধ্যমিক পরীক্ষায় যে অঙ্কটা আসে তাহলে এখানে কিন্তু 1400 টাকাই থাকবে। তা মোট লাভ কত, 1400 টাকা। এবার এখানে দেখো কী বলে দিয়েছে, আমাদের A/B বলেছে, ঠিক আছে, A/B এর মূলধন। তাহলে আমরা লিখবো A/B, A/B এর মূলধন কত আছে, 2:3। আবার এখানে দেখো B ও C এর মূলধন বলেছে, মানে B/C, B/C কত আছে,
4:5। এবার আমরা দেখো এখান থেকে A:B:C বের করতে চাইছি, মানে কি বের করবো আমরা, A:B:C এর মানটা বের করবো। দেখো এগুলো অঙ্ক তোমরা অনুপাতে করেছো, তো অনুপাতের নিয়মটা কি, এই বি সমান আছে, তাহলে এই দুটো পার্টকে সমান করবো, তাহলে এমন কিছুতে গুণ করবো যে এখানে যেটা হবে এখানে সেটা হবে। তাহলে একে 4 দিয়ে গুণ করো, তাহলে 4 3 12, একে 3 দিয়ে গুণ করো, 3 4 12, তাহলে 4 দিয়ে গুণ করলে দুজনকে করতে হবে, তাহলে আমরা 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 8 হবে, আর এটা 4 3 12 হয়ে যাবে। আর একে 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে 12 পাবো, তাহলে 3 4 12, আর এটা 3 দিয়ে গুণ করলে এটা হবে আমাদের 15। তাহলে এখন দেখো A:B:C কত আসছে, তা দেখো A হচ্ছে আমাদের 8, B বলতে দেখো 12 12 মিলে গেছে, এখানে B আছে, তাহলে বিটা 12 আর সি তো আমাদের 15। তাহলে দেখো A:B:C পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে সি এর লাভটা বের করবো, তো আমরা বের করবো অতএব সি এর লভ্যাংশ বের করতে বলেছে, সি এর লভ্যাংশ লিখে দিলাম, সি এর লভ্যাংশ সমান সমান দেখো সি বলতে আমাদের 15, তাহলে 15 বাই আনুপাতিক যোগ কত হবে, দেখো এখানে তো 20 আর 15 কত হয়, 20 আর 15 হচ্ছে আমাদের 35, ঠিক আছে। তার আমাদের কততে গুণ হবে, যেহেতু আমরা 1400 পেয়েছি, এটা আমরা 1400 নিয়েছি, মোট লাভ 1400 টাকা দিয়ে আমাদের গুণ হবে। তাহলে আমরা একটু কাটাকাটি করি, 7 দিয়ে 7 পাচ্ছে 35, আর 7 দিয়ে 14, দুটো শূন্য বসে যাবে, এখানে 5 3 15, তা দেখো এখানে 3 দিয়ে 6, তাহলে সি এর লভ্যাংশ কত পেয়ে গেলাম আমরা, 600 টাকা পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 3 নম্বর প্রশ্নটা বলছে x² - x = k × 2x - 1, এটা দ্বিঘাত সমীকরণ আছে। এই দ্বিঘাত সমীকরণে বলেছে বীজদ্বয়ের সমষ্টি আর গুণফল সমান হলে k এর মান কত। তা দ্বিঘাত সমীকরণটা সাজিয়ে আমরা বীজদ্বয়ের সমষ্টি বের করবো, গুণফল বের করবো, সমান করে k এর মানটা বেরিয়ে আসবে। তো এখানে দেখো তোমাদের বলে দিই যে এখানে ভেরিয়েস দিয়ে দিয়েছে, সমান সমান দেওয়া ছিল না প্রশ্নে, তো ভেরিয়েস হবে না, মানে ভেদ চিহ্ন হবে না, এখানে ইকুয়াল হবে, ঠিক আছে। তা তোমরা এখানে সমান সমান করবা। তা আমরা একটা দ্বিঘাত সমীকরণটা যদি আমরা সাজিয়ে নিই সাধারণ আকারে, তাহলে x² - x, দেখো এটা আমরা k দিয়ে গুণ করে বাদিকে নিয়ে আসবো, এটা হবে 2kx, তো এটা হবে -2kx, প্লাস ছিল এটা বাদিকে মাইনাস হয়ে যাবে। আর এটা দেখো এটা হবে -1 এর সঙ্গে গুণ হয়ে -k হবে, তাহলে -kটা যদি বাদিকে নিয়ে আসে তাহলে কত হবে, +k 0। তোমাদের এখানে একটা বলি, আমি একটা অঙ্কতে আমি এখানে মিস্টেক করেছিলাম, যে এখানে k এর সঙ্গে 1টা গুণ হয়নি, এখানে 1-এ আমরা করে দিয়েছিলাম, তাই না। তো তোমাদের যে ভিডিওটা তোমাদের ছিল, আমি একটা ক্লাসে তবু আমি বলেছি, ওটা আমি ঠিক করে দিয়েছি তোমাদের, আবার এখানে কথাটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা একটা জায়গায় কোনো একটা ভিডিওতে, ঠিক আছে, সম্ভবত মনে এটা হতে পারে 287 পেজের যে ক্লাসটা আছে, 287 পেজের হতে পারে, 4-এর 2 নম্বর অঙ্কটা হতে পারে, ঠিক আছে। আমি এটা তবু এর আগে ভিডিওতে বলে আমি ঠিক করে দিয়েছি, তবু আমি এখানে কথাটা বললাম যে আমার এখানে ছুটে গিয়েছিলো, 1টা দিয়ে দিয়েছিলাম, এখানে 1 হবে না, এটা কী হবে, k এর সঙ্গে গুণ হয়ে k আর 1 গুণ হয়ে k হবে, আর kটা আমাদের এদিকে এসে -kটা +k হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের বলে দিলাম। তাহলে এটাকে আমরা এখানে আরও সাজাবো, x², এটা আমরা কমন নিয়ে এটা 1 + 2k, এক্সটা আমরা এদিকে রাখলাম, আর k = 0। তাহলে এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণটা সাজানো, ঠিক আছে। x² থাকবে, x থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে, এভাবে তোমাদের সাধারণভাবে নিয়মে দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এবার আমরা কী করবো, বীজদ্বয়ের সমষ্টি বের করবো। তাহলে বীজদ্বয়ের সমষ্টির সূত্র আমরা জানি -b/a। চলো মান বসাও, এখানে দেখো b কত আছে, b আছে আমাদের -1 + 2k, আর a বলতে এখানে দেখো 1 আছে, x² সঙ্গে a, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 + 2k, কারণ মাইনাস দুটো মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে গুণ হয়ে। এবার আমরা বীজদ্বয়ের গুণফল বের করব। তাহলে বীজদ্বয়ের গুণফল, তার সূত্র হচ্ছে c/a। তাহলে এখানে যদি আমরা মান বসাই, c এর মান হচ্ছে k, এটা তো 1, তাহলে আমরা গুণফলটা k পেয়ে গেলাম। এবার সমষ্টি আর গুণফল সমান বলেছে, তাহলে আমরা অতএব দিয়ে 1 + 2k = k, আর এখান থেকে আমরা k এর মানটা বের করে নিতে পারবো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা 2k - k করলাম, আর 1টাকে ওদিকে -1 করলাম, তাহলে এখানে আমরা k দেখতে পাচ্ছি, আর এদিকে -1, তাহলে k এর মানটা আমরা কত পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা k এর মানটা আমরা -1 পেয়ে গেলাম, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আমরা -1, ওকে। এবার 4টা আমরা করাবো, ঠিক আছে। 4-এর 4টা দেখো, x ভেরিয়েস y² আছে, আর এখানে আমাদের আবার ওয়াইটা দেখো, ওয়াইটা বৃদ্ধি পাচ্ছে 3:4, তাহলে ওয়াই বৃদ্ধি পাচ্ছে 3:4 অনুপাতে, তাহলে আমাদের এক্স কত অনুপাতে বৃদ্ধি পাবে সেটা প্রশ্নে বলেছে। তাহলে আমরা কী করবো, এখানে ভেদটা উঠাবো প্রথমে, তাহলে ভেদ উঠিয়ে k = y², এখানে k এর পরিচয় বলে দেবা, k হচ্ছে এখানে অশূন্য ভেদ ধ্রুবক, পাশে এখানে বলে দিবা।
আচ্ছা এবার দেখো এখানে ওয়াইটা এই অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, তো ওয়াইয়ের মানে একবার 3 বসাবো, একবার 4 বসাবো এখানে। তাহলে একবার যখন 3 বসাবো তাহলে আমরা এখানে x মান নিয়ে করছি, ঠিক আছে। তাহলে কে ইন্টু 3 যদি বসাই তাহলে আমাদের 3 স্কোয়ার হবে। তাহলে এই x ওয়ানের মানটা আমরা পাচ্ছি 9k পেলাম। আবার x2টা দেখো, আবার যখন 4 হবে ওয়াইটা, ঠিক আছে, তাহলে এখানে কে ইন্টু 4 স্কোয়ার হবে। তাহলে x2টা এখানে পাবো 16k, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে x1 x2 পেয়ে গেলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। x কি অনুপাতে বৃদ্ধি পাচ্ছে, এটা যেহেতু x1 x2 x এটা, তাহলে এখানে আমরা মানটা যদি বসাই x1 কত, x1 আমরা পেয়েছি 9k x2, আর এখানে x2 কত, x2 পেয়েছি আমরা 16k, মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে সরল করো, কে কেটে যাবে, তাহলে 9 x2 16 পেয়ে যাবো। তা দেখো ওয়াই যদি এই অনুপাতে বৃদ্ধি পায় তাহলে এক্সটা কিন্তু এই অনুপাতে বৃদ্ধি পাবে। তাহলে অতএব লিখে দেবো এক্স কমা 9 16 অনুপাতে বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 5-এর প্রশ্নটা কি বলছে। দেখো 5-এর প্রশ্নটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জে, ও থেকে এবি জের উপর ওপি লম্ব, বর্ধিত ওপি বৃত্তটিকে সি বিন্দুতে ছেদ করে যদি এবি 6 সেমি আর পিসি 1 সেমি হয় তবে বৃত্তটির ব্যাসার্ধ কত। আচ্ছা তাহলে আমরা ছবি এঁকে প্রশ্নটা বোঝাই। প্রথমে আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তাহলে আমরা ও কেন্দ্রীয় বৃত্ত নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও, আমাদের একটা জে বলেছে, তাহলে সেই জেটা এখানে বলেছে এবি জে, তাহলে আমরা একটা এবি জে নিয়ে নিলাম, আর এবি জে নামটা দিয়ে দিলাম এবি জে। এবার দেখো এখানে ও থেকে এবি জের উপর যে লম্ব দূরত্ব ওপিটা, এই যে ওপিটা, এটা হচ্ছে আমাদের ওপি, আর ওপিকে বাড়াচ্ছে, তাই ওপিকে যদি বাড়িয়ে দেয় বর্ধিত করে তাহলে বৃত্তকে সি বিন্দু ছেদ করি, মানে ওপিকে এখানে বাড়াচ্ছে, এই জায়গাতে বাড়াবে, এটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে। ওপিটাকে বাড়িয়ে বৃত্তটাকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যে মানগুলো দেওয়া আছে, ঠিক আছে, কার মান দেওয়া আছে, এবিটা দেওয়া আছে, তাহলে এখানে এবি বলে দিয়েছে, এবিটা কত বলেছে, এখানে 6 সেমি বলেছে, আর পিসি বলে দিয়েছে, এখানে পিসির মান কত বলে দিয়েছে 1 সেমি, তাহলে পিসিটা হচ্ছে আমাদের 1 সেমি। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা ওপি পেয়ে যাব। ওপিটা কী করে পাবো, ওপিটা পাবো আমরা ওসি মাইনাস পিসি, তাই না। ওপিটা কত হবে, ওসি থেকে আমরা পিসি বাদ দিলে আমরা কি পাবো, ওপি পাবো। তাহলে এখানে দেখো আমরা এখানে যদি ও এ যোগ করে দিই, দেখো এখানে তাহলে ও এ সমান হবে ওসি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তো কেন এরা সমান হলো, এরা হবে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা কিন্তু সমান, ও আর ওসি সমান। তাহলে ওসির জায়গায় আমরা ও এ লিখতে পারবো, আর পিসির মান এখানে 1 দেওয়া আছে, তো পিসির জায়গায় 1 লিখে দিলাম। তাহলে ওপির মানটা পেয়ে গেলাম ও এ -1, এই মানগুলো আমাদের কাজে লাগবে। আচ্ছা এবার দেখো এখানে আমাদের এবি জের দৈর্ঘ্যটা বলে দিয়েছে 6 সেমি, তাহলে এবি যদি বলে দেয় তাহলে আমরা এপি পেয়ে যাব। এপি হবে হাফ এবি, ঠিক আছে। এখানে তোমরা কারণটা লিখবা, তোমরা আমি বলে দিচ্ছি কেন এখানে অর্ধেক হলো। এপিটা হবে এবির অর্ধেক, তাহলে এপিটা হবে এবির অর্ধেক এই জন্য, কারণ এখানে দেখো এবিটা যে ব্যাস আছে, তাহলে ব্যাস না সরি জে আছে, তা আমরা বলতে পারবো ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাটা সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করে এটা তোমাদের লিখে দিতে হবে এখানে, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের হবে এপিটা এবির অর্ধেক। তাহলে এবিটা আছে আমাদের কত, এবিটা আছে 6, তাহলে এটা কাটাকাটি করো, তাহলে এপিটা তোমরা কিন্তু 3 সেমি পেয়ে গেলা। তাহলে এপি পেয়ে গেল এটা 3, আর ওপির মানটা যে এটা। এবার আমরা দেখো আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখব সমকোণী ত্রিভুজ। দেখো সমকোণী ত্রিভুজ এটা আমাদের এই কোণটা 90 ডিগ্রি, অতিভুজ ও এ, তাহলে সমকোণী ত্রিভুজ এওপি থেকে এখান থেকে আমরা বলতে পারবো ও এ স্কোয়ার। আমাদের দেখো ও এর মানটা বের করলে অ্যান্সার, মানে ব্যাসার্ধের মান বের করতে বলেছে, তাহলে ও এটা আমাদের ব্যাসার্ধ, ও এ স্কোয়ার এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, দেখো আমরা এখানে ও এটা থাক, আমরা এখানে এপির মানটা বসাবো, এপির মানটা আমরা 3 পেয়েছি, এই যে 3 পেলাম, 3 স্কোয়ার, আর ওপির মানটা এই যে এখানে বের করে রেখেছি, তাহলে ওপির জায়গায় লিখবো ও এ -1 তার হোল স্কোয়ার, এটা হবে 9। আর এটা যদি আমরা সূত্র ভেঙে নিই তাহলে এখানে হবে ও এ স্কোয়ার -2OA, ঠিক আছে, মানে 2AB, বি বলতে 1 আর 1 দিলাম না, আচ্ছা এখানে আমরা 1 দিয়ে দিই, 2
এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এ মাইনাস বি স্কোয়ার সূত্র। দেখো ওয়ে স্কোয়ার আর ওয়ে স্কোয়ার কেটে দিলাম, ঠিক আছে। তাহলে এবার লক্ষ্য করো এদিকে কেটে গেছে বলে এখানে কিন্তু এদিকে 0 আছে, খেয়াল করবা, কোনো কেউ 1 ভেবে নেয়, 1 হবে না, ঠিক আছে। ওই দিকে কাটলো সমান সমান যদি কাটা হয় তাই এদিকে কিন্তু 0 থাকবে। উপর নিচ কাটলে 1 হয়, মনে রাখবো, উপর নিচ কাটলে 1, আর এভাবে কাটলে মানে এটাতে যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে এটা হবে এটা মাইনাস এটা, তাহলে মাইনাস প্লাসে কাটলে কী হবে 0 হবে, তার জন্য কিন্তু এটা 0। তাহলে এখানে আমাদের 9 আছে, এটা -2OA, আর এটা আমাদের 1। তাহলে এবার দেখো এটা, এবার এখান থেকে আমরা 2A এইদিকে টেনে নিই আমরা, তো এটা হবে +2A হবে 2OA, আর এটা 9 আর 1 যোগ করে কত হবে 10, 2 দিয়ে আমরা কেটে দেবো। তাহলে অতএব আমরা ওএটা কত পেয়ে গেলাম, ওএটা পেয়ে গেলাম আমরা 5 সেমি, ঠিক আছে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত পেলাম, তাহলে এখানে আমরা লিখে দিই এই জায়গায়, তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, এটা আমাদের অ্যান্সার, সেটা আমাদের 5 সেমি আছে, এটা 5 সেমি। দেখো 4-এর 6 নম্বর প্রশ্নটা কী বলছে, 4-এর 6 প্রশ্নটা বলছে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে বি কেন্দ্রীয় বিন্দুটি এ কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর অবস্থিত। তাহলে কোণ সিইডি 80 ডিগ্রি হলে কোণ সিএফডি এর মান কত। চলো আমরা ছবিটা আঁকি, তারপরে আমরা বুঝবো প্রশ্নটা ভালো করে। তাহলে আমাদের এখানে দুটো বৃত্ত কথা বলেছি, একটা এ কেন্দ্রীয় বৃত্ত, একটা বি কেন্দ্রীয় বৃত্ত। তাহলে আমরা একটা এ কেন্দ্রীয় বৃত্ত এটা করলাম, এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, কেন্দ্র আমরা এ নাম দিয়ে দিলাম। এবার একটা আছে বি কেন্দ্রীয় বৃত্ত, তাহলে বি কেন্দ্রীয় বৃত্তটা, বি কেন্দ্রটা কিন্তু পরিধির উপর অবস্থান করছে, তাহলে এইভাবে যদি পরিধির উপর অবস্থান করে তাই এইভাবে একটা বৃত্ত তৈরি করতে হবে। তাহলে আমরা এভাবে একটা বৃত্ত তৈরি করে দিলাম, দেখো, যার কেন্দ্রটা কিন্তু এখানে বলেছে বি কেন্দ্রটা এই জায়গায় হবে, আর বৃত্ত দুটি যে ছেদ করেছে পরস্পর তারা সি আর ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এভাবে ছেদ করেছে। আর আমাদের যে কোণগুলো দেওয়া আছে সিইডি, আমরা এখানে যদি ই নাম দিয়ে দিই এই বৃত্তের উপর, তাহলে সিইডি আমরা এভাবে যোগ করি, সি আর এই যে ইডি এভাবে যোগ করলে এই কোণের মানটা দেওয়া আছে 80 ডিগ্রি, এটা আমাদের 80 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমাদের কার মানটা বের করতে বলেছে সিএফডি, আমরা এখানে একটা এফ বিন্দু দিয়ে দিলাম, এটা আমাদের এফ বিন্দু দিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো সিএফ আর এই যে সিডি, এটা যেটা একটু মুছে দিলাম, সিডি, এটা তো এই কেন্দ্রবিন্দু, ঠিক আছে। এভাবে আমাদের ছবিটা তৈরি হলো। আমাদের এটা কোণ দেওয়া আছে, এই কোণের মানটা আমাদের বের করতে হবে, সিএফডি এই কোণের মান কত। দেখো আমরা এই কোণের মানটা আমরা কী করে বের করব, আমরা প্রথমে কিছুটা আমরা কাজ করি, আমরা এটা যোগ করি, অঙ্কন করি। আমরা এখানে সিএ যোগ করে দিলাম, সিএ, এদিকে এডি যোগ করি, এই যে আমরা এডি যোগ করে দিলাম, ঠিক আছে, সিএ এডি যোগ করলাম। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা সিবি যোগ করব, এই যে আমরা যোগ করছি সিবি, ঠিক আছে, আর এদিকে ডিবি বা বিডি, এই যে বিডি, এভাবে আমরা যোগ করে দিলাম। ওকে, দেখো আমাদের কিন্তু দেখো বি কেন্দ্রের বৃত্ত নিলে পরে বি কেন্দ্রের বৃত্তের যে আমাদের যেটা আছে এই কোণটা কিন্তু আমাদের কেন্দ্রস্থ কোণ, ঠিক আছে, এটা আমাদের কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এর ডবল হবে, এটা 80 হলে এর ডবল কত হবে, এটা হবে 160 ডিগ্রি। আমি এখানে দেখাচ্ছি, আমরা লিখব যেহেতু কোণ, এই কোণটা আমরা সিবিডি বলি, সিবিডিটা 2 কোণ হয়ে যাবে সিইডি, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এখানে একটু মানটা বের করে দেখাই, এটা 80 ডিগ্রি, তাহলে আমাদের হয়ে গেল 160 ডিগ্রি, ঠিক আছে, আমরা সিবিডিটা 160 ডিগ্রি পেলাম। এবার দেখো আমরা সিবিডি পালে আমরা দেখো তো এই কোণটা পেয়ে যাব, ঠিক আছে, প্রবৃদ্ধ সিএডি পাবো। দেখো এটা আমাদের এই যে আমরা যদি বলি এ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণটা প্রবৃদ্ধ সিএডি আর বৃত্তস্থ কোণটা হচ্ছে সিবিডি। তাহলে আমরা এখানে দেখো বলবো যে প্রবৃদ্ধ, যেহেতু প্রবৃদ্ধ কোন কোণটা আছে সিএডি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিবিডি এ কিন্তু বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এবার বৃত্তস্থ কোণটা আমরা লিখব 2 ডবল হবে, বৃত্তস্থ কোণের ডবল হবে এটা কেন্দ্রস্থ কোণটা, এই দিককার কোণটা নিলাম, ঠিক আছে, এই দিককারটাকে বলা হয় আমাদের কি প্রবৃদ্ধ, মানে 180 ডিগ্রির চেয়ে বড় আছে এই সাইডটা, এই কোণটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রবৃদ্ধ সিএডি, এই দেখালাম, এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ, আর এটা হচ্ছে বৃত্তস্থ, তাহলে ডবল হবে। তাহলে বৃত্তস্থ কোণটা আছে আমাদের সিবিডি, তাহলে কোণ সিবিডি। এবার দেখো আমরা এখানে মানটা বসাবো, এর মানটা পেলাম আমরা 160 ডিগ্রি, তাহলে আমরা দেখো সিএডি পেয়ে যাবো, তাহলে
এটা গুণ করে নাও, এটা গুণ করে পেয়ে যাবো আমরা কত 320 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে আমরা এটা সিএডি পেয়ে গেলাম। তাহলে প্রবৃদ্ধ সিএডি বের করলাম। এবার তাহলে আমরা এটা বের করতে পারবো, ঠিক আছে, শুধু সিএডি। তাহলে এবার অতএব আমরা সিএডি বের করব। তো সিএডির মানটা কত হবে? দেখো পুরোটা টোটাল তো 360 ডিগ্রি, ঠিক আছে, টোটাল যদি 360 ডিগ্রি হয় দুজন মিলে, ঠিক আছে, তাহলে আমাদের 360 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দেবো, এটা 320 বাদ দিয়ে দেবো, তাহলে এই কোণটা পেয়ে যাবো। তাহলে 360 ডিগ্রি থেকে 320 ডিগ্রি বাদ দিলে আমরা সিএডি কোণটা পাবো। তো এটা বাদ দাও, তাহলে এটা বাদ দিয়ে দেখো তোমরা কত পেয়ে যাবা, এটা 0, এটা 4, এটা 3তে মিলে গেল, তাহলে আমরা 40 ডিগ্রি পেয়ে গেলাম সিএডি। এবার দেখো এই কেন্দ্রবৃত্তের এই যে আমাদের চাপটা আছে সিডি চাপ, তো সিডি চাপের উপর এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ সিএডি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে সিএফডি। তাহলে এই মানটাতে পেয়ে গেলাম আমরা 40 ডিগ্রি। তাহলে এটা কি অর্ধেক হবে, এটা হয়ে যাবে আমাদের 20 ডিগ্রি, ঠিক আছে। আমি এটা দেখিয়ে দিই। তো আমরা বলবো যেহেতু কী বলবো, যেহেতু কেন্দ্রস্থ কোণটা হচ্ছে সিএডি, সিএডি সমান সমান 2 কত হয় 2 কোণ সিএফডি এটা হয় আমাদের। তাহলে এখান থেকে আমরা বলবো সিএফডির মানটা, তাহলে কোণ সিএফডি সমান সমান কত হবে, হাফ কোণ সিএডি। তাহলে হাফ, দেখো সিএডির মানটা আমরা 40 ডিগ্রি বের করলাম, এটা কেটে দাও, তাহলে আমরা কত পেয়ে গেলাম, এটা তো 20 ডিগ্রি কাটাকাটি করে হবে। তাহলে দেখো সিএফডির মানটা আমরা 20 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে একটু ভালো করে লিখে দিই, অতএব কোণ সিএফডি আমরা কত বের করলাম, আমরা বের করে দিলাম 20 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। এবার আমরা 4-এর 7 নম্বরটা করাবো। তো 4-এর 7টা কী বলছে, ত্রিভুজ এবিসি এর ডি সমান্তরাল বিসি, এডির মানটা এক্স, বিডির মান x+3, এই বলেছে x-2, ইসি বলেছে x-4 হলে এক্সের মান কত। আচ্ছা দেখো আমরা একটা ত্রিভুজ বলেছে, ত্রিভুজ এবিসি বলেছে, তাহলে আমরা নাম দিলাম এ বি সি। আর এখানে দেখো আমাদের বিসির সঙ্গে ডিই সমান্তরাল, তো এখানে আমাদের ডিই আছে, ডিই বিসি সমান্তরাল ডি, এই দুটো সরলরেখা সমান্তরাল আছে এরা। আচ্ছা তাহলে আমাদের দেখো এভাবে আমাদের যদি সমান্তরাল হয় একটা ত্রিভুজের, এই দুটো বাহু সমান্তরাল, তার থ্যালাসের উপপাদ্য থেকে কী পাবো আমরা, তাহলে আমরা অতএব বলতে পারবো থ্যালাসের উপপাদ্য থেকে আমরা পাবো এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান সমান, আর এদিকে এই বাই ইসি, এই বাই ইসি, ঠিক আছে। এটা কিন্তু থ্যালাসের উপপাদ্য থেকে পাবো, তোমরা লিখবা থ্যালাসের উপপাদ্য থেকে পাই। আচ্ছা দেখো মানগুলো দেওয়া আছে আমাদের, সব মানগুলো বসিয়ে দেবো। আমাদের এখানে কার মানটা বের করতে বলেছে, এক্সের মানটা, সব মান বসিয়ে এক্সের মানটা বেরিয়ে যাবে। তাহলে এডির মান কত আছে, দেখো এডির মান আমরা এক্স বসাবো, এক্স, এটা আমাদের আছে বা। আর ডিবি, ডিবি কত আছে, ডিবি বা বিডি, তবে এখানে দেখো বিডি আমাদের বলেছে x+3, আর এই আছে আমাদের x-2, আর ইসির মান দেওয়া আছে x-4। তাহলে এখান থেকে আমরা সরল করে সহজেই এক্সের মানটা পেয়ে যাবো সমাধান করে। তাহলে আমরা দেখো বর্গগুণ করছি, তাহলে আমরা যদি এটা বর্গগুণ করি তাহলে এটা হবে, দেখো আমরা গুণটা এক্স দিয়ে করি, তাহলে s² - 2x, এবার হবে 3 দিয়ে প্লাস 3x - 6, এবার এটা দিয়ে গুণ করলে পরে s² - 4x, s² কেটে দিলাম, এটা আমাদের এক্স, আর এখানে -4xটাকে এদিকে নিয়ে আসলে +4x, ঠিক আছে, এদিকে তো 0 থেকে গেল। তাহলে এখানে দেখো এখানে -6টাকে ওদিকে নিয়ে যাবো, তো এটা হবে আমাদের +6, তো এটা আমরা শুধু 6 দিলাম, এটা আমাদের যোগ করে 5x, এদিকে 6 আছে, তাহলে এখান থেকে এক্সের মানটা কত পেলাম 6/5, তো এটাই আমাদের অ্যান্সার এক্সের মান। দেখো 4-এর 8-এর প্রশ্নটা বলছে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মানটা বের করতে বলেছে। দেখো সর্বনিম্ন মানটা আমরা কীভাবে পাবো, আমরা প্রথমে এটাকে a স্কোয়ার বলে b স্কোয়ার তৈরি করবো। তাহলে a স্কোয়ার মানে হলে 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস, আর এটা হবে দেখো 2 cot থিটা তার হোল স্কোয়ার, a স্কোয়ার বলে b স্কোয়ার। তো a স্কোয়ার বলে b স্কোয়ার সূত্র a - b হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, দুটো সূত্র আছে, আমরা মাইনাসটা প্রথমে কাজে লাগাবো। তো আমরা লিখবো a - b তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a বলতে 3 tan থিটা আর b বলতে 2 cot থিটা, ঠিক আছে। tan থিটা cot থিটা গুণের আকারে থাকলে এরা কেটে যাবে, কারণ tan থিটাকে 1/cot থিটা লেখা যায়, উপর নিচ কেটে যাবে আমাদের। তাহলে এটা আমাদের থেকে গেল 3 tan থিটা - 2 cot থিটা তার হোল স্কোয়ার, এটা গুণ করো, 2 3 6, 6 দিয়ে 12। আচ্ছা এবার দেখো আমরা এখন এদিকে লিখব 9 tan স্কোয়ার থিটা
প্লাস 4 cot স্কোয়ার থিতা। দেখো আমরা এই মানটাকে ছেড়ে দেবো 3 tan থিতা মাইনাস 2 cot থিতা তার হোল স্কোয়ার মানটা যদি ছেড়ে দিই, ঠিক আছে, তা এই মানটা 0 হলে পরে এই মানটা 12 সঙ্গে সমান হবে। আর এটা যদি 0 চাই বড় হয় তাহলে এটা কী হবে, এটা বড় হয়ে যাবে, ঠিক না, কারণ এই যদি বড় হয় তাহলে এইদিকে ছোটো হয়ে গেলো, এইদিকে বড় হয়ে গেল, তাহলে এটা হবে এই মানটা কী হবে, এই মানটা হয় 12 কিংবা 12 চেয়ে বড় হবে। এটা যদি আমরা ছেড়ে দিই, কারণ এই মানটা কি হয়, কোনো রাশির বর্গের মানটা, একটা রাশি আছে, কোনো রাশির বর্গের মানটা হয় 0 হবে, নাহলে 0 চেয়ে বড় হবে। দুজন যদি সমান হয়ে যায় তাহলে 0, আর অসমান থাকলে পরে এরা 0 চেয়ে বড় মান, ঠিক আছে। তাহলে আমাদের যদি 0 হয়ে যায় তাহলে এটা হবে আমাদের 12 সঙ্গে সমান, আর এটা যদি 0 চাই বড় হয় তাহলে এই মানটা বড় হয়ে যাবে, ঠিক আছে, কারণ তুমি কোনো কিছু বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এটা যদি বাদ দিয়ে দাও তাহলে এদিকে তো ছোটো হয়ে যাবে, তো এদিকে ছোটো হওয়া মানে এদিকে বড় হয়ে যাবে, তার জন্য এই মানটা বলতে পারবো এর মান হয় 12 হবে, নাহলে 12 চেয়ে বড় হবে। তাহলে এর যে সর্বনিম্ন মানটা সবচেয়ে ছোটো মানটা 12 চেয়ে ছোটো হবে না, 12 চেয়ে বড় হতে পারে কিন্তু 12 চেয়ে ছোটো হবে না, এই জন্য বলা হয় এত এর সর্বনিম্ন মানটা 12। তাহলে আমরা অ্যান্সারটা বলে দেবো, অতএব 9 tan স্কোয়ার থিতা প্লাস 4 cot স্কোয়ার থিতা এর সর্বনিম্ন মান কত পেলাম আমরা, 12 পেয়ে গেলাম, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর 9 নাম্বারটা, 4-এর 9 প্রশ্নটা বলছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। একটা স্তম্ভ বলেছে, তাহলে এই যে আমাদের স্তম্ভ আর এই যে আমাদের মাটি আর ছায়া, ঠিক আছে, এখানে দেখো ছায়া দৈর্ঘ্যটা আমাদের যদি দেখি তো এই ছায়াটা এখানে পড়েছে, আর আমাদের এই যে কোণটা, এই কোণের মানটা আমরা থিতা ধরে নিলাম, তাহলে আমাদের স্তম্ভটা আমরা AB নিয়ে নিলাম, একটা সি নিলাম, বিসিটা হচ্ছে আমাদের ছায়ার দৈর্ঘ্য আর এবিটা হচ্ছে স্তম্ভের উচ্চতা। তাহলে আমাদের দেখো এখানে প্রশ্ন বলে দিয়েছে ছায়ার দৈর্ঘ্য আর উচ্চতা অনুপাত বলে দিয়েছে, তাহলে অনুপাত থেকে আমরা ধরে নেব, তাহলে ছায়ার দৈর্ঘ্য আমাদের কত আছে √3, তাহলে ছায়া দৈর্ঘ্যকে অনুপাত থেকে √3x নিয়ে নিলাম, আর এখানে যে উচ্চতা বলেছে স্তম্ভের উচ্চতা 1, তাহলে 1 থেকে আমরা 1x মানে x নিয়ে নিলাম, ঠিক আছে, এটা অনুপাত থেকে আমরা নিতে পারবো, ছায়া দৈর্ঘ্য √3x আর উচ্চতাটা স্তম্ভের উচ্চতা x। তাহলে tan থিতার সাপেক্ষে আমরা লম্ব বাই ভূমি করব, তাহলে এখানে দেখো থিতা এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে আমাদের AB আর ভূমি হচ্ছে আমাদের BC, তাহলে এটা লিখবো আমরা tan থিতা, ঠিক আছে, এটা কোণ সাপেক্ষে, যে কোণ সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলবো আর এটাকে লম্ব বলবো, আর এটা তো সবসময় অতিভুজ হবে তির্যক বাহুটা। তাহলে এখানে দেখো ABর মান আমাদের x, BCর মান হচ্ছে √3x, আর এটা হচ্ছে আমাদের tan থিতা, থিতার মানটা আমাদের বের করতে হবে, তাহলে x কেটে দিলাম, তো এদিকে কত থাকলো 1/√3, আর এটা আমাদের tan থিতা, 1/√3কে tan 30 ডিগ্রি লিখতে পারবো, আর এদিকে আমাদের tan থিতা, ঠিক আছে, tan থিতা। তাহলে উভয় পক্ষে আমরা tan ভ্যানিশ করলে আমরা থিতার মানটা কত পেয়ে যাচ্ছি, থিতার মানটা পেয়ে যাচ্ছি আমরা 30 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ বের করতে বলেছিল, তাহলে সূর্যের উন্নতি কোণ কত পেয়ে গেলাম, তাহলে আমরা অতএব লিখে দেবো সূর্যের উন্নতি কোণ পেয়ে গেলাম আমরা 30 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, অ্যান্সার আমাদের। এবার দেখো 4-এর 10 নম্বরটা আমরা করাবো। 4-এর 10-এর প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ, শঙ্কুটির উচ্চতা ও তার ভূমির ব্যাসের অনুপাত কত। আচ্ছা, এখানে লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর ছবিটা আমাদের এভাবে লিখতে পারবো, এই যে আমাদের শঙ্কু, এটা যদি আমাদের ভূমির কেন্দ্রবিন্দু হয় তাহলে এটা O, এটা A, এটা B নাম দিয়ে দিলাম, আর উচ্চতাটা আমরা এভাবে OA পেয়ে যাবো। তাহলে উচ্চতাটাকে H বলা হয়, তির্যক উচ্চতা L ABটা, আর ভূমির OA ব্যাসার্ধটা আমরা R নিই। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তার সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার সমান, ঠিক আছে, ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, তাই না, ভূমি লম্ব যেটা তোমরা আগা পিছা করতে পারো, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এটা আমরা L স্কোয়ার সমান মানটা বের করে নিলাম। এবার আমাদের দেখো যেটা শর্ত বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের উপরে তলটা ভূমিটা বাদ দিয়ে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি শঙ্কুর πr/l, ঠিক আছে, এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের √10 গুণ বলেছে, তাহলে এটা হবে √10 গুণ হবে কার সঙ্গে, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে বৃত্তটা আমার πr², তাহলে যে ভূমির ক্ষেত্রফলের √10 গুণ বলেছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলটা, এটা আমাদের শর্ত। তাহলে আমরা এখানে দেখো পাই কেটে দেবো, পাই যদি কেটে দিই এখানে আমরা আর কেটে দিচ্ছি, তাহলে এখানে একটা আর, উভয় দিকে যদি বর্গ করে দিই তাহলে L স্কোয়ার, এটা আমাদের 10 হয়ে যাবে, রুটটা উঠে যাবে বর্গের জন্য,
আর এখানে তোমরা আর স্কোয়ার পেয়ে যাবা। আর এখানে এল স্কোয়ার মানটা বসিয়ে দাও, এল স্কোয়ার মানটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এদিকে আমরা 10 আর স্কোয়ার পেলাম, তাহলে এদিকে এইচ স্কোয়ার, আরটা ওদিকে নিয়ে গেলে আমরা পেয়ে যাবো 9 আর স্কোয়ার। ঠিক আছে, আমরা এইচ স্কোয়ার আর এখানে আমরা আর স্কোয়ারটা নিচে নামালাম, এটা আমরা 9 থেকে গেল। এবার আমাদের দেখো এটাকে আমরা যদি স্কোয়ারটা উঠাই তাহলে এইচ বাই আর করবো হোল স্কোয়ার, আর 9টাকে 3 স্কোয়ার করবো, তাহলে তোমরা এখান থেকে কী পাবা, এইচ বাই আরটা পাবা, এইচ বাই আর কত পাবা 3 পেয়ে যাবা। আমাদের ব্যাস বলেছিল তাই না, ব্যাসের সঙ্গে অনুপাতটা, তাহলে দেখো আমরা কি করব, আমরা 2 দিয়ে আমরা এখানে 2 দিয়ে গুণ করব, আর এদিকেও দেখো এখানে নিচে 1 ছিল এখানে 2 দিয়ে দিলাম, এভাবে মানে 2 নিয়ে নিতে পারবো। তাহলে এটা উচ্চতা, তাহলে উচ্চতা ইজডু ব্যাস, এটা আমাদের 2rটা ব্যাস কত পেয়ে গেলাম আমরা 3h2 পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের যেটা বলেছিল শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত, তাহলে উচ্চতা h আর ভূমির ব্যাস হচ্ছে 2r, তাহলে এদের অনুপাতটা হয়ে গেল 3h2, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা দেখো 4-এর 11 নম্বরটা করাবো। 4-এর 11 প্রশ্নটা বলছি, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রথমে ধারের দৈর্ঘ্যটাকে আমরা এ নিয়ে নিলাম, তাহলে ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a স্কোয়ার, 6 গুণিত ধারের দৈর্ঘ্যের বর্গ, এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র ঘনকের। আচ্ছা, এবার দেখো ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করবে, এ থেকে 50% বাড়াবে, 50% মানে 50/100, তাহলে এটা হবে 50 দিয়ে 100 1, তাহলে আমরা কতটা বাড়বে a/2, তাহলে আমাদের বেড়ে কতটা হবে, আগে ছিল এ আর এখন আমাদের বাড়লো a/2, তাহলে এখন কত হবে আমাদের ধারের দৈর্ঘ্যটা, এখন ধারের দৈর্ঘ্য পাবা 2, আর এদিকে দেখো এদিকে 2a আর a যোগ করে 3a পেয়ে যাবা। ঠিক আছে, মানে 3a/2 পেয়ে যাবা, তাহলে ধারের দৈর্ঘ্য হয়ে গেলো এটা। তাহলে এই অনুযায়ী এটা যে ধারের দৈর্ঘ্য হয় তাহলে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু ধারের দৈর্ঘ্যের স্কোয়ার, তো এটা সরল করো, এটা পেয়ে যাবে এটা 9a স্কোয়ার, এটা আমাদের এ আছে। ঠিক আছে, এটা এ আছে, আর এটা পাবা 4, তাহলে আমরা যদি এই আকারে রাখতে চাই তাহলে আমরা কীভাবে লাগবো 9/4 সমান 9/4 ইন্টু 6a স্কোয়ার, এটা এই টাইপে রাখলাম। তাহলে আমাদের দেখো এই থেকে এই বেড়ে গেছে আমাদের, তাহলে কতটা বাড়লো, তাহলে এখানে যদি বলি বাড়লো বা বাড়ে, ঠিক আছে, খেতে বলা যে বাড়ে, তাহলে বাড়ে দেখো এটা আমাদের বাড়লো 6a স্কোয়ার, আর আগেরটা থেকে বাদ দিব। ঠিক আছে, তাহলে আগেরটা হচ্ছে এই যে 6a স্কোয়ার, তাহলে কতটা বাড়ে সেটা আমরা পেয়ে যাব, বৃদ্ধি পাই। তাহলে আমাদের দেখো এটা আমাদের তো 1 আছে, যে কমন নিয়ে নিই, তাহলে এটা হবে আমাদের এদিকে 4, এদিকে 9 থেকে 4 বাদ, তাহলে এটা 5/4 পেয়ে যাবো, তাই না, কারণ লক্ষ্য করে এটা যে কমন নিয়ে এটা 1 পাবো, তাহলে 9/4, এই যে এরকম 9/4 - 1, এটা তোমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা তোমরা 5/4 পাবা, এরকম ব্যাপারটা এটা। তাহলে এখানে আমাদের 6a স্কোয়ার বসিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো শতকরা কতটা বৃদ্ধি পাবে, তো এতটা বাড়লো, তা শতকরা বৃদ্ধি পাবে দেখো এই থেকে বেড়েছে আমাদের এতটা বাড়লো, তাহলে যেটা থেকে বেড়েছে সেটা থাকবে আমাদের নিচে, এটা থেকে আমাদের বেড়েছিল, আর 100 দিয়ে গুণ করে দাও, এটা আমাদের শতকরা বৃদ্ধি। তাহলে দেখো এটাতে কেটে গেল আমাদের, তাহলে আমাদের থেকে গেলো এখানে 5/4 ইন্টু 100, এটা যদি কাটাকাটি করি এটা আমরা 25 পেয়ে যাব, আর 25 পাচ্ছে গুণ করে আমরা কত পেয়ে যাবো 125%, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে ঘনকের ধারের দৈর্ঘ্য যেহেতু 50% বৃদ্ধি করে, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলটা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 125% বৃদ্ধি পাবে। এবার দেখো 4-এর 12 নম্বরটা, 4-এর 12 নম্বরটা আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্কে আমরা চলে এসেছি। ঠিক আছে, দেখো তোমাদের অঙ্কগুলো সব আমি ভালো করে শিখিয়ে দিয়েছি, তবু যদি কথা অসুবিধা হয় তো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানাবা। তোমরা কোনো অঙ্ক যদি কমেন্টে জানাও যে অঙ্কটা তোমাদের সমস্যা হচ্ছে, সেটা কিন্তু তোমরা অঙ্কের নাম্বারটা মেনশন করবা। ঠিক আছে, নাম্বার মেনশন করতে ভুলবা না, অঙ্কের নাম্বারটা। তো দেখো তোমাদের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তো তোমাদের যদি ক্লাসগুলো ভালো লাগে তা তোমরা ভিডিওগুলোতে লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা বন্ধুদের কাছে, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তাহলে দেখো আমরা 4-এর 12 নম্বরটা করাচ্ছি, আমাদের ইউআই দেওয়া আছে xi - 25 দেওয়া আছে বাই 10, কমা, আর সামেশন fi ইউআই দেওয়া আছে 20, কমা, সামেশন fi দেওয়া আছে 100, তাহলে আমাদের x বারের মানটা বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের সাধারণত ইউআই আমরা কি জানি xi - a বাই h, তাহলে এখান থেকে দেখো a বলতে কত আছে 25, আর h বলতে দেখো h বলতে এখানে কিন্তু আমাদের আছে 10। এবার আমরা এক্স বারে যেটা আমরা সূত্র প্রয়োগ করব, এক্স বার সমান আমরা জানবো a প্লাস এইচ ইন্টু সামেশন fi ইউআই বাই
সামেশন এফ আই। ঠিক আছে, এটা আছে এক্স বারের সূত্র। তাহলে সব মানগুলো জানা হয়ে গেছে, মানগুলো বসাও। এর মানটা আমরা 25, এই যে 25, এটা এ, এটা এইচ, তাহলে আমরা এটা 25 লিখব। আর এইচ আমরা 10 পেলাম। আর সামেশন এফ আই আর সামেশন এফ আই ইউ এর মানটা দেওয়া আছে 20, আর সামেশন এফ আই এর মানটা আছে 100। এটা আমরা শূন্য কাটাবো, এই শূন্য কাটাবো, তাহলে এটা আমাদের 25, আর এখানে আমাদের 2 আছে, তাহলে 25 আর 2 যোগ করে আমরা পেয়ে যাবো 27। তাহলে এক্স বারের মানটা কোথায় পেয়ে গেলাম? 27। তা দেখো, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমাদের সব অঙ্কগুলো ভালো করে করিয়েছি। ঠিক আছে, মন দিয়ে তোমরা ক্লাসগুলো দেখো, প্রথম থেকে সব ক্লাসগুলো দেখতে হবে। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ততক্ষণ থেকে ভালো থেকো।